এক হাতে সিগারেট, অন্য হাতে সদ্য বিবাহিতা নববধূর হাত চেপে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে তথ্যমন্ত্রীর একমাত্র বকে যাওয়া ছেলে হাসনাত শেখ। মানুষটার চোখ দুটো রক্তে মুখায়াব গম্ভীর, তবুও হেলদোলহীনভাবে একটু পরপর ঠোঁটের ভাঁজে চেপে রাখা সিগারেট থেকে গল গল করে ধোঁয়া উড়াচ্ছে। হঠাৎ তার উপস্থিতিতে কেঁপে উঠল বাড়ি পাহারারত সৈন্যদল। তাদের মাথা নিচু, মুখ বন্ধ। কাঁপছে বেনারসি পরিহিত ষোড়শী কন্যা রোদসীও। সিগারেটের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা ঘন ঘন শ্বাস টানছে, মুখে আঁচল চেপে হাসনাত ভাইয়ের পাশে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে যাওয়ারও উপক্রম নেই। মানুষটা শক্ত হাতে তার নরম হাতটা ধরে রেখেছে। সিগারেটের ধোঁয়া প্রথমবার দেহের কাছাকাছি পুরুষালী স্পর্শে রোদসীর মাঝে অদ্ভুত অস্বস্তি হচ্ছে। সেদিকে কোনো হেলদোল নেই হাসনাত ভাইয়ের। রোদসীও ভয়ে ভয়ে মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারছে না ছন্ন ছাড়া হাসনাত ভাইকে। কেবল ভয়ে ভয়ে একটু পরপর হাসনাতের কালচে যাওয়া পোড়া ঠোঁটে দিকে তাকাচ্ছে। মানুষটা বেশ তৃপ্তি নিয়ে সিগারেট টানছে। নতুন বউয়ের হাত ধরে কেউ এভাবে সিগারেট টানে? কি অদ্ভুত, কি আশ্চর্য মানুষ! আকস্মিক ধমকানো গরু গম্ভীর কণ্ঠস্বর। যে ঠোঁট সিগারেটে পড়ে সে ঠোঁট তোমাকে চুমু দেবে নামে। বারবার এদিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও। বিয়ে হতে না হতে জামাইয়ের চোখে হারানোর দরকার নেই। আই এম ফিলিং ডিস্টার্বড। আচমকা ধমকে রোদসী মৃদু কেঁপে কেঁপে উঠল। হাসনাত ভাইয়ের লাগামহীন কথায় লজ্জাও পেল। সে কি চুমু খাওয়ার জন্য তার ঠোঁট দেখছিল? ছি, লোকটা বখাটের পাশাপাশি দারুণ অসভ্য। এটুকু সময় এতটুকু বুঝতে অসুবিধা হলো না রোদসীর। এই লোকটা তার স্বামী ভাবতেই মেয়েটা শুকনো ঢোক গিলল। পরপর ভাবল, উনি তো তার দিকে একটিবারও তাকায়নি, তবুও বুঝলো কি করে সে তার ঠোঁট দেখছিল? ছটফটে স্বভাবের মেয়ে রোদসীর কপালে অমনি ভাঁজ পড়ল 14টা। কিন্তু প্রশ্ন করার সাহস হলো না আবারও। তার আত্মা জুড়ে ভয়ের বিচরণ, ভাবনা জুড়ে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে যে এই মানুষটার সঙ্গে তার বিয়ে হয়ে গেল, সব কিছু যেন অপরিকল্পিত, ধোঁয়াশে। এরপর তার সঙ্গে কি হবে? এরকম হাজারটা ভয় দুশ্চিন্তা কিলবিল করছে মস্তিষ্কে। তীব্র সিগারেটের গন্ধে মাথাটাও ঘুরছে। ধীর গতিবিধির দারুণ পরিবর্তন। সে রেশ ধরে মেয়েটা একবার মিনমিন করে আওড়ালো, সিগারেটটা ফেলে দিন না হাসনাত ভাই, গন্ধে আমার গা গুলিয়ে আসছে। এখনই অভ্যাস করে নাও মেয়ে। হাসনাতদের ঠোঁটের ভাঁজে প্রিয়তমার ঠোঁট নয়, অলওয়েজ সিগারেট থাকে। তারা কখনো সিগারেট ফেলে দেয় না, তাদের সিগারেট ফেলতে নেই। সবাই তো আর জানে না ওরা বেঁচে রয় নিকোটিনের এই ধোঁয়ার মাঝে। যে জিনিস ওদের প্রাণ বাঁচায় তারা কী করে ওটাকে ফেলে দিবে? হাসনাত ভাইয়ের রহস্যময়ী সব কথা যেন রোদসীর মাথার উপর দিয়ে গেল। সে গোলগাল চোখে তাকিয়ে রইল হাসনাত ভাইয়ের শ্যামবরণ মুখটার দিকে। আচমকা লম্বা চড়া হাসনাত ভাইকে দেখতে তার ভালো লাগছে। তার চোখের নিচে কালচে দাগ, থুতনিতে টোল, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় এলোমেলো বড় বড় চুল। তবুও লোকটা বড় সুদর্শন। দেখলেই মনে হচ্ছে মানুষটা বড্ড ছন্নছাড়া, নিজেকে যেন দারুণ অবহেলা রেখেছে। তবুও তাকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, যেন তার এই অবহেলাটা নিজের সঙ্গে মানিয়েছে, নিজের সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে। রোদসী ফাঁক ফোকর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো হাসনাত ভাইকে। হাসনাতের সেদিকে ভ্রুক্ষেপ নেই, দুনিয়ার কোনো তাড়া নেই। সে সিগারেটে শেষ টান দিয়ে বাটটা দূরে ছুঁড়ে মারল। এরপর কলিং বেল চাপলো কয়েকবার। শব্দ পেয়ে তাৎক্ষণিক দরজা খুলতে ছুটে এলো মজুমদার বাড়ির ছোট মেয়ে হুমায়রা হুমু। হাসি হাসি মুখে দরজা খুলতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বড় আব্বুর বেয়াদব ছেলেটার পাশে কোনো এক মেয়েকে দেখে থমকে গেল। অষ্টাদশী হুমুর দুনিয়া। দেহের ভেতর চিনচিন করে উঠল কয়েকবার। আচমকা বুকে হাত চেপে বসে পড়ল মেয়েটা। হাসনাত ভাই দ্বিতীয়বার বিয়ে করেছে? তার পাশে নতুন বউ বুঝি? নারীতে অ্যালার্জি থাকা হাসনাত ভাই কিনা একটা মেয়ের হাত চেপে রেখেছে? কি সাংঘাতিক, কি সাংঘাতিক! আচমকা চিৎকার দিয়ে উঠল হুমু। ডাকল, মা, বড় মা, বড় মা। মেয়েটার অনর্গল চিৎকার শুনে ছুটে এলো শেখ বাড়ির বড় গিন্নি নুজাইফা শেখ। উনি পড়ে থাকা হুমুকে ধরে বিচলিত ভঙ্গিতে শুধালো, কি হয়েছে হুমু, কি হয়েছে? বড় মা বলে দরজার দিকে আঙুল ইশারা করলো হুমু। নিজেও কোনো মতে উঠে দাঁড়ালো। এর মধ্যে দরজা ডিঙ্গিয়ে নতুন বউয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করলো হাসনাত। নুজাইফা শেখ আকস্মিক ভূত দেখার মতো চমকালেন। নিজের রকচাটা ছেলের পাশে লাল বেনারসি পরা ঘোমটা টানা একজন মেয়েকে দেখে উনি বিস্ময়ে বাক্যহারা। প্রথমবার ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘর বাঁধা ছেলেটা যখন ধোঁকা খেল, ভেঙে চুরে এক নারী ছেড়ে গেল, সেই থেকেই তো তার একমাত্র ছেলেটা বকে গেল। নেশা ধরল, ছন্ন ছাড়া ভবঘুরে হলো, লোকের কাছে বেয়াদব নামে পরিচিত হলো। এরপর দ্বিতীয় বিয়ে করানোর জন্য কম চেষ্টা করেনি তারা। কিন্তু হাসনাতের সে কি পাগলামি, কত শত রাগ, প্রতিহিংসা! এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল ওরা। আর আজ সেই ছেলেটা, না না, মা আর ভাবতে পারল না। অনেকক্ষণ ধরে আগাগোড়া ছেলেকে ও পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে পরখ করে নিল অবলীলায়। এরপর ব্যাকুল কণ্ঠে শুধালো, তোর পাশে মেয়েটা কে বাপ? বউ, বিয়ে করেছি।
হাসনাত শেখের সোজা সাপটা তাৎক্ষণিক উত্তর। অমনি মায়ের মুখখানে খুশির জোয়ারে ভরে উঠল। সে গদগদ হয়ে পুত্রবধূকে নিজের কাছে নিয়ে আসলো, ঘোমটা তুলল। থুতনি ধরে পুত্রবধূর স্নিগ্ধ মুখটা দেখে চোখ জুড়িয়ে গেল তার। মেয়েটা কী সুন্দর, কত রূপবতী। নুজাইফা কিয়ৎক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। এই আগুন রূপের মেয়েটাকে পেল কই তার ছেলে? মেয়েটাকেই বা এত পরিচিত মনে হচ্ছে কেন? কোথাও যেন দেখেছি ভাবতে উনি প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? কেউ ডাকে রোদসী, কেউ বা ডাকে রোদ, সৎমা ডাকত রাক্ষসী। মৃদু কণ্ঠে মেয়েটার নিজের নামের এহেন বিশ্লেষণ শুনে থতমত খেয়ে গেলেন নুজাইফা শেখ। হুমোর মুখটাও হা হয়ে গেল। ওদের মুখগুলো একবার পর্যবেক্ষণ করে মৃদু হাসল রোদসী, মাথা নুয়ে নিল আচমকা। এর মধ্যে নুজাইফার ফিরতি প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? বাবার নাম কি? তোমাকে আমার এত পরিচিত মনে হচ্ছে কেন? তোমারই তো বোনের বংশধর্মা, পরিচিত মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। রোদসী কিচ্ছুটি বলার আগেই হাসনাতের গা ছাড়া উত্তর। রোদসী চমকালো না মোটেও, কিন্তু নুজাইফা শেখের মুখটা শুকিয়ে গেল। আচমকা এক চাপা পড়া অতীত স্মৃতির পাতায় ভেসে উঠল তার এতক্ষণের হাসি হাসি মুখটাতে। অমনি আতঙ্কের ছাপ। উনি ছেলেকে উদ্দেশ্য করে সন্দিহান কণ্ঠে শুধালো, কি বলছিস? হাসনাত তৎক্ষণাৎ জবাব দিল না কিচ্ছুটি। ওখান থেকে হেলে দুলে সামনে এগোলো। যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলল একবার, আমি ভীষণ টায়ার্ড মা, বিশ্রাম প্রয়োজন। নুজাইফা শেখ কিছু বলতে যাবে, এর মধ্যে শেখবাড়ির ছোট গিন্নি তনুজা ছুটে এলো। কি হয়েছে আপা, কি হয়েছে এখানে? যাকে দেখে ধামাচাপা পড়া অতীত চেপে ফেলল নুজাইফা। ভয়ে ভয়ে কথা গিলে ফেলল। আমতা আমতা করে কিচ্ছুটি বলতে যাবে অমনি হাসনাতের গম্ভীর কণ্ঠস্বর, বিয়ে করেছি ছোটো মা, বউ নিয়ে এলাম। তুমি জলদি বরণডালা নিয়ে এসো, বউকে বরণ টরণ করে আমার রুমে পাঠিয়ে দিও। কথা শেষ করে হেলে দুলে স্বাভাবিকভাবে নিজের রুমের দিকে চলে গেল হাসনাত। তনুজার চোখে মুখে সবার মতো রাজ্যের বিস্ময়। সে রোদসীর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। কিন্তু রোদসী হাসনাত ভাইয়ের লজ্জাহীন কথায় দারুণ লজ্জা পেল। মাথাটা নুয়ে নিল আরেকটু। এইমাত্র লোকটা কি বলে গেল? এর মধ্যে সবটা বুঝতে পেরে তনুজাও হইচই করে উঠল। রাজ্যের আনন্দ নিয়ে রোদসীকে দেখল। মেয়েকে সঙ্গে নিয়ে বরণডালা আনতে ছুটল। মায়ের সঙ্গে গেল না হুমু। মায়ের মনে আনন্দ থাকলেও তার মনে খরা। ওকে নিদারুণ ব্যথা। কিসের ব্যথা এত? হুমু জানে না সেই সব, কিন্তু তবুও কেন যেন হাসনাত ভাইয়ের পাশে এই মেয়েটাকে সহ্য হচ্ছে না তার। সে নীরবে নিভৃতে ওখান থেকে চলে গেল। নিজের রুমের দরজা বন্ধ করল। তনুজা আসার আগেই রোদসীর হাত ধরে ভেতরে নিয়ে গেল নুজাইফা শেখ। রোদসী সে হাত ছাড়ল দোতলায় এনে। এরপর চোরা চোখে একবার আশেপাশে তাকিয়ে রোদসীকে সাবধান করে দিল, এই বাড়িতে যদি থাকতে চাও তবে তোমার বাবা মায়ের নাম ধাম গোপন রেখো। কেউ জিজ্ঞেস করলে কাউকে সত্যিটা বলবে না। একবার আমার সংসারে যে অশান্তি এসেছিল, আমি চাই না সেই সব আবার আসুক। আমি তোমার সম্পর্কে খালা হলেও ওসব বলে ভুলেও আমায় ডাকবে না, মনে থাকবে? রোদসী স্বাভাবিক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, থাকবে। এতক্ষণ তার মনে অজানা একটি চাপা ভয় ছিল। এখন হঠাৎ কেন যেন সেটা আর নেই। তার আচার আচরণ স্বাভাবিক। নতুন বইয়ের মতো লাগছে না। মেয়েটাকে আবারও কিয়ৎক্ষণ তীক্ষ্ণ চোখে দেখে নিল নুজাইফা। মনে মনে আওড়ালো, অদ্ভুত মেয়ে তো। তার মাথার ভেতর একগাদা প্রশ্ন ঘুরপাক খেলেও কোনো প্রশ্ন আর করল না। ছেলের রুমটা দেখিয়ে বলল, ওটা হাসনাতের রুম, তুমি ভিতরে যাও। নুজাইফা শেখ চিন্তিত ভঙ্গিতে আবারও নিচে চলে গেল। তার মাথায় নানান চিন্তা হঠাৎ ঘুরপাক খাচ্ছে। হাসনাতের বাবা তারেক শেখ এখনও বাড়ি ফেরেনি ছোট ভাই ও হুমায়ুনও। ওনারা দু ভাই যদি এইসব ঘূর্ণাক্ষরও টের পায়, কেলেঙ্কারি ঘটে যাবে। রাজ্যের ত্রাসে বুক ভার হলো মায়ের। ছেলে এতদিন বিয়ে করেনি, ভালোই ছিল। এখন বিয়ে করে মাকে কি এক মুসিবতে ফেলল। ওর কি বিয়ে করার জন্য দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না? বেছে বেছে তার সেই বোনটার মেয়েকে বিয়ে করতে হলো। উফ, কি জ্বালা। তার মন্ত্রী সাহেব যদি কিচ্ছুটি টের পায়, ছেলের সঙ্গে সঙ্গে তাকেও ঘরে থেকে বিদায় করবে এবার। বুড়ো বয়সে ঘর ছাড়তে হবে, এইটুকু ভাবতেই নুজাইফা শেখের গলা শুকিয়ে গেল। কিন্তু রোদসী কত স্বাভাবিক। বড় খালা যেতেই সে এক পা দুপা করে পরিচিতদের মতো সামনে এগোলো। যদিও এ বাড়িতে সে আজ প্রথমবার এসেছে। খালার বাড়ি হলেও আগে পিছে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তার ভাগ্যটাই যে সবার থেকে আলাদা। ফোঁস করে শ্বাস ছাড়ল রোদসী। আশেপাশে চোখ বুলালো কয়েকবার। দোতলা বিশিষ্ট এই বাড়িটি খুব সুন্দর। চারপাশে রাজকীয় চাপ। মনে হচ্ছে বাড়িটি খুব যত্ন করে বানিয়েছে শেখ সাহেব। রোদসীর ছোট্ট এই জীবনে এত সুন্দর বাড়ি সে কখনো দেখেনি। তাই কিয়ৎক্ষণ আগ্রহ নিয়ে দেখল। পরপর নিজেকে ঝেড়ে সামনে এগোলো। আচমকা পেছন থেকে কারো হুঙ্কার, এই মেয়ে দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? বাসর ঘরে আধো হাত ঘোমটা টেনে বসে বসে সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছিল ষোড়শী কন্যা রোদসী। বেনারসি পরিহিত সেই শুকনো মুখ, দুরু দুরু বুক। বয়সের সংখ্যাটা কম হলেও তার বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা বেশ। তাকে ভাবাচ্ছে মস্তিষ্ক। সবার মতো কি হাসনাত ভাইও আজ তার সঙ্গে জোর জবরদস্তি করবে, নাকি মানুষটা তাকে তাড়িয়ে দেবে? হাসনাত ভাইকে নিয়ে তার যত ভাবনা,
আচমকা কাঙ্ক্ষিত মানুষটির কণ্ঠস্বর। এই মেয়ে, এই তুমি আমার বেডের উপর ওভাবে সংসেজে বসে আছো কেন? দাদি বলছিল, আজ আমাদের বাসর রাত। হাসনাত ভ্রু কুচকিয়ে কিয়ৎক্ষণ রোদসীর দিকে তাকিয়ে রইল। তার বাসর রাত? বাচ্চা একটা মেয়ে, সে কিনা বলছে আজ আমাদের বাসর রাত। সিরিয়াসলি? এতটুকুনি শরীরে 27 বছরের একটা দাগড়া যুবকের ভার সইবে তো? অমনি হাসনাত বাঁকা হাসল। জড়সড় হয়ে বসা রোদসীর দিকে দুকদম এগিয়ে শুধালো, তুমি কি এখন আমার সঙ্গে বাসর করতে চাইছো? সেরকম প্রস্তুতি নিয়ে এসেছো তো? নিজের কথার বেড়াজালে আটকে গেল রোদসী। শুকনো মুখে ঢোক গিল কয়েকটা। হাসনাত ভাইয়ের কথা শুনে দারুণ লজ্জাও পেল সে। ছি! তখন কথাটা মুখ ফুসকে বেরিয়ে গেল আচমকা। সে তো একবারও এরকমটা ভেবে বলেনি। মানুষটাকে এগুতে দেখি খাট থেকে লাফিয়ে দূরে সরে গেল রোদসী। নতজান মুখে উত্তেজিত কণ্ঠে আওড়ালো, না না, আমি ওরকমটা কিছু বলিনি। আপনি এগোবেন না হাসনাত ভাই, একদম এগোবেন না। তখন দাদি বলছিল, বিয়েতে নাকি এরকমটাই নিয়ম। আমি তো শুধু নিয়মটা মানছিলাম। হাসনাত থামল না, হেলে দুলে এগুলো রোদসীর দিকে। থামলো ওরও একদম পাশে গিয়ে। রোদসী মাথা নিয়ে আরেকটু জড়সড়ো হয়ে দাঁড়ালো। অদ্ভুত ত্রাসে বুক ভার হলো। লজ্জা গাল দুটো হলো রক্তিম। সেদিকে একবার তাকিয়ে ফোঁস করে শ্বাস টানল হাসনাত। আচমকা রোদসীর গলাটা মৃদু হাতে চেপে ধরল সে। কথা চিবিয়ে শুধালো, তুমি আমার রুমে এসেছো কেন? কেন এসেছো? এখানে আসার সাহস তোমার হলো কি করে? আকস্মিক হাসনাত ভাইয়ের এহেন কাজে রোদসীর চোখে রাজ্যের বিস্ময়। এ বাড়িতে সে নতুন, কোথায় কি সে জানে না। তাকে নিয়ে কেউ নতুন বউয়ের মতো আগ্রহ দেখাতেও আসেনি অবধি। তখন নুজাইফা খালা এসে হাসনাত ভাইয়ের রুমটা দেখিয়ে দিয়েছিল। এরপরও যে না এদিকে আসতেছিল অমনি হাসনাতে তাদের হুঙ্কার কণ্ঠ, এই মেয়ে দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? রোদসী তখন ওনাকে না চিনতে পেরে পাল্টা প্রশ্ন করছিল, কে আপনি? বড় মহিলার দাম্ভিক প্রত্যুত্তর, আমার বাড়িতে এসে তুমি আমাকে প্রশ্ন করছো? কে আপনি? আমি এবারে কর্তি, হাসনাতের দাদি। দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। এখন তো চিনলে, জলদি জলদি পা ছুঁয়ে সালাম করো আমায়। রোদেশী ওনার কথায় অল্প স্বল্প হাসল। কথায় দাম্ভিকতা থাকলেও প্যাচ গছিন স্পষ্টভাষী দাদি যান। রোদেশীর দাদিকে পছন্দ হলো খুব। সে তাৎক্ষণিক পা ছুঁয়ে সালাম করলো তাকে। অমনি দাদি তাকে বুকে জড়িয়ে নিল। ওর মুখটা দেখিয়ে নিজের হাতের বালা জোড়া পরিয়ে দিল। প্রথমে তাকে কাঠখোট্টা মহিলা মনে হলো, এরপর ওই মেয়েটা বুঝলো দাদি খুব রসিক, মিশুক স্বভাবের মহিলা। হলোও তাই। রোদসীকে নিয়ে দাদি ত্রস্ত হাসনাতের ঘরে এলো। এর মাঝে রসিকতাও করলো একটু আধটু। এরপর বিয়ের সব নিয়মকানুন বুঝিয়ে চলেও গেল। হাসনাত ভাই তখন নিজের রুমে ছিল না, নিরিবিলি ছাদে ছিল বোধহয়। এক ফাঁকে সেসব মনে করে রোদসী ছোট করে শ্বাস ফেলল। পরপর সেভাবে অবাক কণ্ঠে শোধালো একবার, তাহলে আমি কোথায় থাকবো হাসনাত ভাই? এত বড় বাড়িতে কোথাও না কোথাও তোমার জায়গা নিশ্চয়ই হবে। কোনো একটা রুম খুঁজে নাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার রুম থেকে, বলি রোদসীকে ছেড়ে দিল হাসনাত। ক্রোধে মুখ ফিরিয়ে নিল উল্টো দিকে। এর মধ্যে রোদসীর সহজ সরল উক্তি, এক্ষুনি চলে যাবো হাসনাত ভাই? তো কখন যেতে চাও? তুমি কি সিরিয়াসলি নিজের অধিকার চাইছো? বউয়ের অধিকার চাইছো? বাস চাইছো? রোদসী কিচ্ছুটি না বলে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। এর মধ্যে হাসনাত ভাই গম্ভীর কণ্ঠে আবারও শুধালো, মেয়েদের সঙ্গ আমার ভীষণ অপছন্দের, ভীষণ। আমি হেড গার্লস। বেঈমানদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি একাকিত্বের রাত প্রহরী। আমি একা থাকতে চাই, একা, ভীষণ একা। একাই যখন থাকবেন তাহলে আমার বিয়ে করলেন কেন হাসনাত ভাই? রোদসীর ফিরতি প্রশ্ন। হাসনাতের আগুন কণ্ঠ, বিয়েটা কেন করা হয়েছে তুমি নিশ্চয়ই জানো। কি জানো না? জানো না তুমি? আচমকা মনের ঘরে মেঘ জমা হলো রোদসী মেয়েটার। চোখ দুটো ছলছল করে উঠল। মস্তিষ্কে মনে করিয়ে দিল কিয়ৎক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিয়ের পিড়িতে মুখ ভার করে বসেছিল রোদসী। টাকার লোভে সৎমা তার বিয়ে ঠিক করেছিল আধো পাকা এক মাঝবয়সী লোকের সঙ্গে। হতবাগা রোদসী মাকে হারিয়েছে সেই কত আগে, বাবাকেও হারিয়েছে গত বছর। এরপরেই সৎমায়ের যত অত্যাচার। এক পর্যায়ে ছেলের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সৎমা বিয়ের পিড়িতে ছোট্ট রোদসীকে তুলে দিল। রোদসী কেবল মুক্তি চাইছিল মায়ের এই সংসার থেকে। দুটো ভাত চেয়েছে, নিজের একটু শান্তি চেয়েছে। সে বয়স্ক লোক দেখেনি, ঘর দেখেনি, কেবল মুক্তি চেয়েছে। জেনেছে আজ তার বিয়ে, বিয়ে হতেও যাচ্ছিল। এর মাঝে আচমকা হাসনাত ভাইয়ের আগমন। বয়স্ক লোকের সঙ্গে এতটুকু বাচ্চা মেয়ের বিয়েতে তার ঘোর আপত্তি। কিন্তু ওর সৎমা কিছুতে বিয়ে ভাঙবে না। সে কি কাহিনী!
ঘাড়তারা হাসনাত ভাইও রোদেশির সঙ্গে বুড়োটার বিয়ে দেবে না। সে আচ্ছা মতো ধোলাই দিল লোকটাকে। লোকটার গুন্ডামির তোপে রোদেশির বিয়েটা ভেঙেই গেল। অমনি পাত্রপক্ষ তাদের দেওয়া টাকাটা চেয়ে বসল। এ নিয়ে রোদেশির মায়ের সে কি অত্যাচার! বিয়ে ভেঙেছে বলে সব রাগ উগলে নিতে চাইল রোদেশিকে দিয়ে। ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইল। অকথ্য ভাষায় গালিগালাজ দোষারোপও করল। মাস্তান খালাতো ভাইকে রোদেশি খবর দিয়ে লেলিয়েছে, কেননা উনি জানত হাসনাত রোদেশির কাজিন। ওদের সঙ্গে সম্পর্ক নেই, সেই সুযোগই তো নিয়েছিল সে। মনের বাহাবা দিয়ে ঝাড়তে চাইছে কিশোরী রোদেশিকে। আকস্মিক হাসনাত ভাইয়ের গুরু গম্ভীর কণ্ঠস্বর, আমি বিয়ে করতে চাই রোদেশিকে। সে কথা অমত করার কেউ রইল না। হাসনাত ভাই ছেলেপক্ষে সেই মোটা অঙ্কের টাকাগুলো পরিশোধ করল। চোখের পলকে কিভাবে যেন তাদের বিয়েটা হয়েই গেল। হাসনাত তৎক্ষণাৎ তাকে কথাবার্তা ছাড়াই সঙ্গে নিয়ে এলো। এরপর আর ভাবতে পারল না রোদেশি। চোখের কোণা থেকে এতক্ষণে আটকে রাখা জলটুকু গড়িয়ে পড়ল গাল বেয়ে। এর মধ্যে হাসনাত ভাইয়ের সে তাচ্ছিল্যের সুর, আমি তোমাকে বিয়ে নই, টাকা দিয়ে কিনে নিয়েছি। তুমি যেটাকে বিয়ে বলছো এটা কেবল নামে মাত্র। আসলে তোমার একটা আশ্রয়ের প্রয়োজন ছিল, আমি আশ্রয় দিয়েছি। এ বাড়িতে তুমি। এই বাক্যের পূর্ণতা মেলার আগেই রোদেশি আচমকা মাঝপথে বাদ সাধল। নিজের প্রতি একরাশ তাচ্ছিল্য দেখালো। অসহায় গলায় বলল, বিয়ে করে দয়া যখন করেছেন, আমাকে আরেকটু দয়া করেন হাসনাত ভাই। আপনার এত বড় রুমের কোনো এক কোনায় আমাকে একটু আশ্রয় দিন। আসলে একলা ঘরে আমি ঘুমাতে পারি না, আমার ভীষণ ভয় করে। যার কেউ নেই তার ভয় কিসের? এতিমদের তো ভয় থাকার কথা নয়। হাসনাত ভাইয়ের কথা বুকের মধ্যে ছ্যাদ করে উঠল রোদেশির। নিলুপ্ত চোখে তাকালো হাসনাতের তামাটে মুখের দিকে। অনেকক্ষণ পর কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমার দুনিয়ায় কেউ না থাকলেও আমার একটা বোন ছিল। ও আমার সৎ মায়ের মেয়ে হলেও ও আমার আত্মার বোন হয়েছিল। আমরা দুজন সবসময় একই রুমে একসঙ্গেই ঘুমাতাম। হাসনাত কিছু বলল না। পকেট থেকে ত্রস্ত সিগারেট বের করে ধরালো। সিগারেটে লম্বা টান দিতে দিতে রুম ছাড়ল। আবার কিয়ৎক্ষণ পর এসে উকি দিয়ে গম্ভীর কণ্ঠে রোদেশিকে বলল, ঘুমিয়ে পড়ো, শাড়িটা চাইলে পাল্টে নাও। ওয়ার্ড্রবের এক কোনায় কিছু প্যাকেট রাখা আছে, ওখান থেকে যে কোনো একটা জামা নিও। রোদেশি সেভাবে দাঁড়িয়েছিল এতক্ষণ। আচমকা হাসনাত ভাইয়ের এতটুকু কথায় তার এতক্ষণের ত্রাস দূর হলো। দরজার দিকে তাকালো একবার। হাসনাত ভাই নেই এখন। চোখের পলকে কোথাও চলে গেল। রোদেশি আর ভাবল না সেসব। হাসনাত ভাইয়ের কথা মতো ওয়ার্ড্রব করলো। নতুন প্যাকেট সহ কিছু জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে এখানে। দেখিয়ে বোঝা যাচ্ছে এগুলো আজকে বা একটু আগে আনানো হয়েছে। রোদেশির মুখে অল্প স্বল্প হাসি ফুটল মুহূর্তেই। সে দ্রুত মেরুন রঙের একটি 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সারাদিন এত ধকলের মাঝে এবার শান্তিমতো একটা লম্বা গোসল দরকার। শেষ রাত অবধি ছাদে নিকোটিনের সঙ্গে বিষাদ উড়িয়ে রুমে আসলো হাসনাত। রুমে আসতেই দেখা গেল তার বেডে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে রোদেশি। জামাকাপড় কিছুটা এলোমেলো হয়ে আছে। খোলা চুলগুলোতে চোখ মুখ ঢেকে গেছে। হাসনাত এক পলক সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলল। ফোঁস করে শ্বাস ছাড়ল। কি এক মুসিবত এলো তার রাজ্যে! কোথায় ঘুমাবে সে? ওই মেয়ের সঙ্গে বেড শেয়ার করে? ইম্পসিবল। হাসনাত নিরুপায় হয়ে গেল সোফায়। সেখানেই শুয়ে পড়ল। এতটুকু সোফায় তার সুঠাম দেহটা ধরল না। লম্বা চড়া হাত পা ছড়ানো গেল না। গুটিসুটি মেরে থ মেরে রইল ছেলেটা। তার সুখের ঘুম আর হলো না। তীব্র অস্বস্তি নিয়ে কোনো মতে রাতটা পার করল। রৌদ্রোজ্জ্বল ভোরের স্নিগ্ধতা চারপাশে ছড়িয়ে রয়েছে। সূর্যের প্রথম কিরণগুলো আলতো করে উঠছে। আর সে আলো গাছের পাতা ও ঘাসে সে একবারে ঝিলমিল করছে। ঘরটির ভেতর রোদেশি গভীর ঘুমে বিভোর। তার চুলগুলো বিছানার বালিশে ছড়িয়ে রয়েছে। আর মুখটি যেন শান্তির এক অমলিন ছবি। হঠাৎ জানালার পর্দা একটু সরে গেলে রোদ যেন উৎসুক হয়ে ভেতরে ঢুকে পড়ে। রোদে পরিপূর্ণ সেই সোনালি আলো সরাসরি রোদেশির চোখে মুখে পড়ে। তাতেই তার নিদ্রা ভেঙে যায়। তার চোখে আলোর প্রথম ছোঁয়া লাগতেই মুখে একটি কোমল হাসি ফুটে ওঠে। ভোরের শান্তি ও রোদে ভরা দিনটির সূচনা যেন এই মুহূর্তেই হয়ে গেল। রোদেশি আড়মোড়া ভেঙে বিছানা ছাড়ে। চারপাশে তাকিয়ে বেলা অনুভব করে। আচমকা দেয়ালে থাকা ঘড়িটির দিকে চোখ যেতেই মেয়েটা চৈতন্যে ফিরে। বেলা 9টা। এতক্ষণ সে ঘুমোলো কি করে? বাড়ি বসে সেই ভোর 5টা কি 6টায় উঠত। আর আজ এ বাড়িতে সে নতুন বউ। প্রথম দিন এত দেরি হলো? রোদেশির মন খারাপ হলো। ঢোক গিল কয়েকবার। আশেপাশে তাকিয়ে খুঁজল হাসনাত ভাইকে। না, মানুষটা কোথাও নেই। উনি কি রুমে একবারও আসেনি? গতকাল রাতে ফ্রেশ হয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়েছিল রোদেশি। অপেক্ষা করছিল হাসনাত ভাইয়ের। কতক্ষণ করছিল জানে না সে। ক্লান্ত শরীর থাকায় একা একাই ঘুমিয়ে পড়েছে। এতবার একটা রুমে একা ঘুমিয়েছে ও? ভাবতে ভয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আসে তার। এরপর মেয়েটাই নিজেকে সামলে আবার দ্রুত ওয়াশরুমে চলে যায়। পেটে ক্ষুধা লেগেছে বেশ। ডাকাডাকি শুরু করেছে পেটের মধ্যে। সব ভাবনা পড়ে। আপাতত এক্ষুনি কিছু না খেলেই নয়। রোদেশি অমনি পরিপাটি হয়ে একা একাই নিচে চলে যায়। অপেক্ষা করে কী লাভ? 9টা বাজতেও যেহেতু কেউ ডাকতে আসেনি, এখনও কেউ আসবে না।
কখনো কখনো নিজের অবস্থানটি নিজে নিজে তৈরি করে নিতে হয়। বিশাল বড় ডাইনিং টেবিলে সকালের খাবারের আয়োজন করছিল নুজাইফা শেখ। অমনি পেছন থেকে মৃদু আওয়াজ করল কেউ। শাশুড়ি, কি করছেন? নুজাইফা খানিকটা চমকালেন। ব্যস্ত হাত থামল আপনা আপনি। পেছনে ফিরে হাসি হাসি মুখে রোদুষীকে দেখতে পেয়ে ভ্রু কুঁচকালেন। কি অদ্ভুত ডাকে ডাকলো মেয়েটা তাকে। নুজাইফা শেখ ফোঁস করে উঠল, চাপা কণ্ঠে শুধালো, এ মেয়ে, শাশুড়ি, এটা আবার কেমন ডাক? রোদেশের গলার সুর তার থেকেও চাপা হলো। সে দুপা এগিয়ে নুজাইফা শেখের পাশাপাশি দাঁড়ালো। চারপাশে একবার চোখ বুলিয়ে ফিসফিস করে শুধালো, আপনি তো বলছিলেন আপনাকে খালা বলে ডাকা যাবে না। আশ্চর্য, তাই বলে তুমি শাশুড়ি ডাকবে? তাহলে কি আপনাকে শ্বশুর ডাকলে বেশি খুশি হতেন? এ মেয়ে, তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছ? বড় খালার রাগান্বিত মুখটা দেখে রোদেশি অল্প স্বল্প হাসল। এরপর ডাইনিংয়ের একটা ভিড়ানো চেয়ার টেনে বসতে বসতে আওড়ালো, আমি এখন একদম ইয়ার্কি করার মুডে নেই শাশুড়ি। আমায় দুটো ভাত দিবেন? বড় খিদে পেয়েছে। শ্বশুরবাড়ির প্রথম রাতটাই আমার উপসে কেটেছে। আপনার কি সে খেয়াল আছে? মেয়েটার এহেন কথায় বেশ লজ্জা পেল নুজাইফা। গতকাল সত্যিই তো মেয়েটাকে খাওয়ানো হয়নি, নিজেও খায়নি রাজ্যের চিন্তায়। নুজাইফা শেখ দ্রুত সবার আগে রোদসীকে খেতে দিল, নিজেও পাশে দাঁড়িয়ে রইল। রোদসী আচার দিয়ে চিকেন খিচুড়ি খাচ্ছে বেশ আয়েশ করে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুজাইফা শেখ। মেয়েটার মধ্যে যেন সে তার বোনকে দেখছে। ওর চেহারার গরম চঞ্চলতা, কথার বাচনভঙ্গি সবটাই যেন মায়ের মতন। নুজাইফা শেখের চোখ ভিজে এলো আচমকা। কতদিন হয় তার ছোট বোনটাকে দেখে না সে। নিজের সংসার রক্ষার্থে বোনের প্রতি ক্ষোভ দেখিয়ে যোগাযোগ করেনি বহুকাল। আচ্ছা, কেমন আছে মাধবী? স্বামীর সংসারে সুখে আছে তো? তার ভাবনার মাঝে আচমকা রোদসীর কণ্ঠস্বর, আপনি কাঁদছেন শাশুড়ি? নুজাইফা চোখ মোছার তারা দেখালো না। সেভাবেই ভেজা কণ্ঠে শুধালো, তোমার মা কেমন আছে রোদ? এক লোকমা খিচুড়ি মুখে নিচ্ছিল রোদসী। নুজাইফা শেখের কথায় তার হাত থেমে যায় কিছুক্ষণের জন্য। বুকের মাঝে ধাক্কা খেলো কয়েকবার, যেন তারা মনে করিয়ে দিচ্ছে, তোর মা নেই, তুই এতিম, তুই এতিম। রোদসী ফোঁস করে শ্বাস ছাড়ল। এটা কি দীর্ঘশ্বাস নাকি নিজের প্রতি তাচ্ছিল্যের সুর? কিচ্ছু বোঝা গেল না। মেয়েটা তাৎক্ষণিক নিজের হাতের খিচুড়ির লোকমা মুখে পুরে মিহি সুরে শুধালো, আমার মা আকাশে তারা হয়ে গেছে। আমি তো জানি না উনি কেমন আছে, বোধহয় ভালোই আছে। নুজাইফার সারা অঙ্গ কেঁপে উঠল আচমকা। দেহ ঝাঁকুনি দিল কয়েকবার। তার বোনটা নেই? নেই তার বোনটা? বোনের প্রতি অভিমান আছে, তাই বলে তার মৃত্যু তো কখনো চায়নি সে। নুজাইফা শেখের বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। উনি ধরা গলায় একবার আওড়ালো, কি বলছো তুমি? রোদসী ছলছল চোখে হাসলো একবার, বলল, আমার মা বাবা কেউ নেই শাশুড়ি, আমি এতিম। মেয়েটার কথা কেমন অসহায় শোনালো। নুজাইফা শেখ নিজেকে সামলাতে পারল না আর। পেতে রাখা একটি চেয়ারে ধপ করে বসে পড়ল। চোখের কোণা দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অনবরত। মানুষটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আজ। তার বোনটা যে এই দুনিয়াতেই নেই সে খবরটা অবধি উনি জানতো না। ছি ছি। নুজাইফা শেখ বেশ কয়েকবার কাঁপা কাঁপা কণ্ঠে আড়ালো, মাধবী, মাধবী, মাধবী। মুহূর্তেই স্মৃতির পাতায় ভেসে উঠল বোনের সঙ্গে করা খুনসুটি। সেই সঙ্গে স্মৃতির ফাঁকফোকর থেকে সে অতীত। নুজাইফারা ছিল শুধু দুই বোন, বাবা মাকে নিয়ে সুখী সংসার। সে ছিল বড়, মাধবী ছোট। কলেজে পড়াকালীন পারিবারিকভাবে তার বিয়ে হয়ে যায় তারেক শেখের সঙ্গে। তখন মাধবীর বয়স 14 কি 15। এর মধ্যে 5 বছর পরেই তার বাবা মা দুজন একসঙ্গে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মাধবীর আর কেউ রইল না। তারেক শেখের সম্মতিতেই মাধবীকে রাখা হয় তার সঙ্গে শেখ বাড়িতে। ছটফটে স্বভাবের মাধবী ছিল সবার খুব পছন্দের। এই বাড়িতে সবাই তাকে খুব স্নেহ করত। তখন হাসনাত ছিল খুব ছোট। সে মাধবী মাম্মা বলতেই ছিল অজ্ঞান। ছেলেটা মাম্মাকে খুব ভালোবাসত। মাধবীও একমাত্র বোনপোকে খুব আদর করত। সারাদিন ওর সঙ্গেই থাকতো। এরপর কয়েক বছর ভালোই গেল। আচমকা একদিন নুজাইফা শেখের শাশুড়ি আমিনা শেখ বলে বসলো, বউ, মাধুকে আমাদের হুমায়ুনের বউ বানালে কেমন হয়? এ প্রস্তাব ছিল নুজাইফার জন্য বড় পাওয়া। একটি মাত্র বোন, যার সে বলতে কেউ নেই। কোথায় না কোথায় বিয়ে হয়ে যায়। নিজের দেবরের সঙ্গে হলে কত ভালো। একই বাড়িতে দু বোন থাকতে পারবে। তাছাড়া হুমায়ুন শেখ শিক্ষিত নম্র ভদ্র ছেলে, সরকারি চাকরি করে। তার বোন সুখী থাকবে, এই ভেবেই নুজাইফা শাশুড়িকে হ্যাঁ বলে দেয়। এতে বাড়ির বাকিরাও কেউ আপত্তি করে না। এমনকি হুমায়ুনও মনে মনে মাধবীকে বেশ পছন্দ করত, কিন্তু কখনো সাহস নিয়ে কিছু বলেনি। এই বিয়েতে তার ভীষণ আগ্রহ। তারেক শেখও সেভাবে ধুমধাম আয়োজন করে। কিন্তু বিয়ের দিন হঠাৎ মাধবী উধাও। সে কি এক চিন্তার বিষয়। নুজাইফা দিশেহারা কাঁদতে কাঁদতে। বিয়ের আয়োজন থেমে গেছে। হঠাৎ শোনা গেল মাধবী পালিয়েছে। তাও কার সঙ্গে? তারেক শেখের ড্রাইভারের সঙ্গে। মুহূর্তেই গর্জে উঠে শেখ পরিবার। জনের সম্মুখে অপমানে মাথা নিচু হয়ে গেল। নুজাইফাকেও কথা শোনাতে কেউ ছাড়ল না।
সে কি ঝড় বয়ে গেল তার উপর দিয়ে, ভাবতেই শিউরে উঠল নুজাইফা। এরপর থেকে মান অভিমানে মাধবীর উপর দিয়ে মুখ ফিরিয়ে নিল শেখ পরিবার। নুজাইফাও যেন কোনোদিন যোগাযোগ না করা হুকুম ছিল সকলের। নুজাইফাও কয়েক বছরে আর সাহস করেনি। এরপর হুমায়ুনও বিয়ে করে নেয় তনুজাকে। এর বহুদিন পর বোনের সঙ্গে একবার যোগাযোগ করতে গিয়েও ধরা পড়েছিল মন্ত্রী সাহেবের কাছে। সেদিন কি হুমকি না দিয়েছিল মানুষটা। এরপর আর কখনো বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি নুজাইফা। এমনকি মাধবীও কখনো চেষ্টা করেনি। নুজাইফার চোখ ভিজে এলো, শরীর ভার হয়ে এলো। যতই হোক বোন তো, ওর অকাল মৃত্যু তো সে কস্মিন কালেও চায়নি। এ কি হলো খোদা। মুহূর্তেই বোনের প্রতি সব রাগ অনুরাগ গলে গেল। দীর্ঘ বছর পর বোনটাকে দেখায় তৃষ্ণায় চোখ দুটো খা খা করে উঠল। কিন্তু হায় আফসোস, আর কখনো দেখা হবে না মাধবীকে। নুজাইফা শব্দ করে কেঁদে উঠল, ভেজা গলায় বিড়বিড় করল, আমায় ক্ষমা করে দিস মাধু, তুই ওপারে ভালো থাকিস কিন্তু। এতক্ষণ গোলগাল চোখে নুজাইফাকে দেখছিল প্রদোষী। পরপর খাওয়া বাদ দিয়ে নীরবে খালার পাশে এসে দাঁড়ালো। ওনাকে কাঁদতে দেখে কিছু বলতে গিয়েও বলল না। ধরে নিল তার এই কান্না স্বাভাবিক। আকস্মিক রোদসীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নুজাইফা। কপালে বার কয়েক চুমু খেয়ে ব্যাকুল কণ্ঠে বলল, তুই আমার মাধুর একমাত্র চিহ্ন, তুই আমায় ছেড়ে কোথাও যাস না মা। রোদসী যন্ত্রের ন্যায় বলল, যাব না। এর মধ্যে কোত্থেকে যেন তনুজা এলো, যাকে কাঁদতে দেখে বিচলিত হলো। এই বাড়িতে আসার পর থেকে ওরা দুই যা মিলেমিশে থেকেছে। দুজনের মধ্যে খুব ভাব। নুজাইফা তার যা হলেও কখনো ভাবি বলে ডাকেনি, আপা বলে ডেকেছে সেই শুরু থেকেই। আজ মানুষটাকে অঝরে কাঁদতে দেখে তনুজার উদ্বিগ্নতা বাড়ল। সে বারবার জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? নুজাইফা জবাব দিল না। তনুজার কথা শুনলো কি শুনলো না বোঝাও গেল না। তবে তার কান্নার গতি কমে এসেছে কিছুটা। তনুজা আপার থেকে জবাব না পেয়ে অধৈর্য কণ্ঠে রোদসীকে জিজ্ঞেস করলো, তুমি কিছু জানো বউ, আপা কাঁদছে কেন? রোদসী দোনমনা হয়ে খালার মুখের দিকে তাকালো। এর মধ্যে নুজাইফা শেখ ক্লান্ত সুরে শুধালো, আমাকে একটু ঘরে নিয়ে চল তনু। তোমার কি হয়েছে আপা, সত্যি করে বলো তো। আপার হাত ধরে জিজ্ঞেস করলো তনুজা। নুজাইফা সবটা লুকিয়ে মৃদু কণ্ঠে মিছিমিছি আওড়ালো, ওই শরীরটা একটু খারাপ লাগছে। তনুজা অমনি অদ্ভুত চোখে আপার দিকে তাকালো। তাকে কি বোকা মনে হয়? সে কি নতুন এ বাড়িতে? শরীর খারাপ বলে কি ওইভাবে কাঁদে, তাও আবার আপার মতো শক্তপোক্ত মহিলা। তনুজা চট করে ধরে ফেলল, আপা গতকাল থেকে কিছু একটা তার থেকে লুকাতে চাইছি। কি লুকাচ্ছে এত যত্ন করে? প্রশ্ন আসলেও তৎক্ষণাৎ ফিরতি প্রশ্ন করল না তনুজা। নিঃশব্দে বিনা বাক্যে আপার হাত ধরে তার রুমে নিয়ে গেল। পেছনে পেছনে রোদসীও গেল। তনুজা পরম যত্ন করে আপাকে শুয়ে দিল। শুধু একবার জিজ্ঞেস করল, তোমার কি বেশি খারাপ লাগছে আপা? ডক্টরকে কল করব? মনের রোগ কি ডক্টরে সারে? বনির শোক কি কবু খোঁচে? নুজাইফা শেখ চটজলদি আপত্তি জানিয়ে বলল, আমি ঠিক আছি তনু, সামান্য শরীর খারাপ, একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে, ডক্টর লাগবে না। তোরা চলে যা, আমি একটু নিরিবিলি শুয়ে থাকতে চাই। যাওয়ার সময় আলোটা নিভিয়ে দরজাটা বেরিয়ে দিয়ে যাস। তনুজা আগাগোড়া খুঁটিয়ে একবার নুজাইফাকে দেখে নিল। এরপর রুমের আলো নিভিয়ে রোদসীকে পরিচিতদের মতো করে বলল, চলো রোদ, আমার সঙ্গে চলো। রোদসী তার পিছু নিল। তনুজার তস্ত্র এলো রান্নাঘরে। তারেক শেখ ও হুমায়ুন দুই ভাই জেমে গিয়েছে, এক্ষুনি আসবে বোধ হয়। এসেই তারা নাস্তার টেবিলে আসবে, সেই সঙ্গে বাড়ির সকলে। এখনও কিছু কাজ বাকি রয়েছে এখানে। নুজাইফা সেটুকু করতে ব্যস্ত হয়ে পড়ল। রোদেশীয় দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চাচি শাশুড়ির সঙ্গে কাজে হাত লাগালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো কাজ দেখার স্বভাবটা তার নেই, কিন্তু তাকে তাৎক্ষণিক থামিয়ে দিল তনুজা। নতুন বউকে দিয়ে আজই কাজ করাবে কেন? সে কি এতটাই অক্ষম? অমনি উনি বাদ ছাড়ত, কি করছো রোদ, তোমাকে কিছু করতে বলছি আমি? তুমি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখো, এরপর না হয় কদিন গেলে আমাদের সাহায্য করো। রোদসীর কাজের হাত থেমে গেল আচমকা। তনুজার কথায় কেমন মা গন্ধ মিশে আছে। রোদসীর কি যে হলো, কেমন চোখে জল চলে এলো। কতগুলো দিন এরকম কথা শোনেনি সে। অপরদিকে তনুজা বিচলিত হলো। মেয়েটা কাঁদছে কেন? সে কি কঠিন কিছু বলেছে? তনুজা চট জলদি ওর থুতনিতে হাত ছুঁয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, কাঁদছো কেন রোদ? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ? রোদসী কি করে বোঝাবে সব কান্না কষ্টের হয় না? অল্পতে খুশি হওয়া মানুষগুলো এতটুকু আশকারাও কখনো কখনো পায় না, যেমনটা সৎমায়ের সংসারে পায়নি রোদ। আজ বহুদিন পর এরকম আদর মাখার শাসন পেয়ে আপ্লুত রোদ। রোদ এই কথা বোঝানোর তারা দেখালো না। ভিন্ন কথা চলে গিয়ে হঠাৎ বলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরবো? কেমন মায়া মায়া আবদার। তনুজার দেহ শীতল হয়ে এলো। কথাবার্তা ছাড়াই উনি রোদসীকে আলগোছে জড়িয়ে ধরল। রোদসীও অনেকক্ষণ তনুজার বুকে মাথা রেখে পড়ে রইল কোনো এক মায়ের বুকে। এর মধ্যে তারেক শেখ ও হুমায়ুন দুই ভাই বাড়ি ফিরল। নাস্তার টেবিল এলো। ছেলেদের সঙ্গে সঙ্গে আমিনা শেখও এলো।
তনুজা তাদের খাবার দিল। রোদেশি তাদের সামনে এলো না, রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে রইল। শ্বশুরদের সঙ্গে এখনও তার দেখা সাক্ষাৎ হয়নি। কেমন ভয় ভয় লাগছে তার। দূর থেকে এদের কণ্ঠস্বর শুনে অদ্ভুত এক ত্রাসে বুক ভার হলো মেয়েটার। আজ টেবিলের কাছে নুজাইফা নেই। যা লক্ষ্য করে তারেক শেখ তনুজার কাছে জানতে চাইল, তোমার আপা কোথায়? তনুজা রয়ে শুয়ে বলল, আপা ওনার রুমে আছেন, ওনার শরীরটা আজ একটু খারাপ করছে। বলো কি? ভাবে কি হলো আবার? সকালে তো ভালো দেখে গেলাম। জানতে চাইল হুমায়ুন। আমেনা শেখও তারেক শেখের খাবারের হাত থেমে গেল। তনুজার মুখের দিকে তাকিয়ে রইল কিছু শোনার আশায়। এর মধ্যে তনুজা আমতা আমতা করে জানালো, তেমন কিছু না, ওই একটু ক্লান্ত লাগছে। তারেক শেখ উঠে দাঁড়ালো নাস্তা রেখেই। এর মধ্যে মায়ের রুম থেকে হঠাৎ হাসনাত এলো। বাবাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, মা ঠিক আছে, আপনি নাস্তাটা খেয়ে তারপর যান। তারেক শেখ বিস্ময় নিয়ে ছেলেকে দেখল। হাসনাত সেসব পাতা না দিয়ে হেলে দুলে নাস্তার টেবিলে বসলো। নিজের প্লেটটা নিজে নিজে সাজালো। তারেক শেখের চোখ কপালে উঠে গেল এবার। চোখ বড় বড় হয়ে গেল বাকিদেরও। আজ এত দ্রুত নাস্তার টেবিলে ছেলেকে দেখি তাদের যত বিস্ময়। কেননা ছন্ন ছাড়া হাসনাতের সকাল হয় দুপুরে। কখনো কখনো মদ গাঁজা খেয়ে সারাদিন বেহুশ হয়ে পড়ে থাকে। ছেলের সাথে ফের কবে একসঙ্গে নাস্তা করেছে বাবার মনে পড়ছে না। ফোঁস করে শ্বাস ছাড়ল তারেক শেখ। নিজেও বসলো ছেলের মুখোমুখি। এরপর খানিকটা তাচ্ছিল্যের সুরে শুধালো, কি ব্যাপার? তুমি আজ এখানে লতাপাতা রেখে আজ মানুষের খাবার খাচ্ছ যে? টাকা পয়সা হাতে নেই নাকি? ছেলের গা জ্বালা কথা শুনে আমিনা শেখ ফোঁস করে উঠল। নাতির জন্য দরদ উতলায়ে পড়ল। হাসনাত যতই খারাপ কিংবা বখাটে হোক, তার চোখের মনে এই ছেলেটা। যৌবন বয়সে প্রথম নাতি হাসনাত, সে বড় আদরের। তাদের দাদি নাতির সম্পর্ক খুব মহব্বতেরও। ছেলের এতটুকু কথাই যেন দাদির গায়ে লাগলো। অমনি উনি ছেলেকে ধমকে উঠল, তোর গা জ্বালানো স্বভাবটা আর গেল না তারেক? এত বেশি বুঝতে বলছে কে তোকে? থতমত খেয়ে গেলেন তারেক। মাথা নিচু করে নিজের খাবার প্লেটের দিকে তাকালো। আচমকা হাসনাতের গম্ভীর কণ্ঠ, বাবা বিয়ে করেছি। তারেক শেখ ভ্রু কুচকিয়ে তাকালো ছেলের মুখ পানে। গতকালই এ কথা শুনেছে তারেক, নুজাইফা বলেছে। কিন্তু হাসনাত আজ এমনভাবে ঘটা করে বলছে কেন? এরকম স্বভাব তো ওর না। বেয়াদব ছেলেটা কি তার সঙ্গে ইয়ার্কি করছে? তারেক সাহেবের কুচকে যাওয়া ভ্রুজোড়া আরও একটু বাঁকা হলো। পরপর সে যথাযথ গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো হাসনাত? হাসনাত অদ্ভুত ভঙ্গিতে হাসল। তারেক সে গম্ভীর হয়ে সেদিকে তাকিয়ে রইল। ওর তাকালো বাকিরাও। বাবাকে তাকিয়ে থাকতে দেখে হাসনাতের ফের গা ছাড়া প্রশ্ন, আমার বউকে দেখেছেন বাবা? তারেক শেখ তপ্ত শ্বাস ছাড়ল। নতুন পুত্রবধূকে দেখার আগ্রহ দেখালো না। তবে তার একটা প্ল্যান রয়েছে। খালি হাতে তো আর নতুন বউকে দেখা যায় না। ছেলে হুট করে বিয়ে করেছে, এতে বাবা খুশি না হলেও অখুশি না। তারেক শেখ ছেলের সঙ্গে হয়তো কথাবার্তা না বাড়িয়ে নিজের খাওয়ায় মনোযোগী হলো। কিন্তু হাসনাত থেমেনি। ঘটা করে যেন নিজের বউকে বাপ চাচাতে দেখাতে চাইছে, এরকম একটা ভাব তার মধ্যে। সে তস্ত্র হুকুমে উদ্দেশ্য করে বলল, এই হুমু, তোর ভাবি কোথায় রে? এখানে ডেকে নিয়ে আয় তো। হুমু সবেমাত্র নাস্তার টেবিলের কাছে আসছিল। উদ্দেশ্য মানুষটাকে এক নজর দেখবে। এর মধ্যে হাসনাত ভাইয়ের কথা শুনে তার গা জ্বলে গেল। কত ঢং তার! এক রাতে বইয়ের প্রতি কত ভালোবাসা উতলে পড়ছে। এই যে হুমু সারা রাত কেঁদেছে, নির্ঘুম রাত কাটিয়েছে। সে খবর কি একটিবার কেউ নিয়েছে? বুঝেছে কেউ তাকে? তবুও বেহায়ের মতো আজও হাসনাত ভাইকে এক নজর দেখার লোভ সামলাতে পারেনি সে। বিপর্যস্ত মন নিয়ে ছুটে এসেছে ঠিকই। নাস্তা তো ছিল আজ বাহানা মাত্র, কিন্তু এখানে না আসে বোধহয় ভালো ছিল। এক চিমটিও তো মানুষটা তাকে বোঝেনি কখনো। উল্টো হুমুর দগ্ধ হৃদয়ে নুনের ছিটা দিচ্ছে। হুমু ব্যাপক অনিচ্ছা আর মন খারাপ নিয়ে ওখান থেকে চলে যেতে নিল দোতলায়। এর মধ্যে তনুজা বলে দিল, ও হুমু, বৌমা রান্নাঘরে, তুই গিয়ে নিয়ে আয় তো মেয়েটাকে। মার থেকে মাসির দরদ বেশি, মনে মনে বিড়বিড় করলো হুমু। মেয়ে এদিকে পুড়ছে আর মায়ের কি দরদ অন্য মেয়ের জন্য। হুমুর গা জ্বলে গেল আবারও। সে তস্ত্র চাপা ক্রোধ নিয়ে রান্নাঘরে গেল। তুই গিয়ে নিয়ে আয় তো মেয়েটাকে। মার থেকে মাসির দরদ বেশি, মনে মনে বিড়বিড় করলো হুমু। মেয়ে এদিকে পুড়ছে আর মায়ের কি দরদ অন্য মেয়ের জন্য। হুমুর গা জ্বলে গেল আবারও। সে তস্ত্র চাপা ক্রোধ নিয়ে রান্নাঘরে গেল। এতক্ষণে জমানো সবটুকু রাগ উগলে দিয়ে রদুষিকে খ্যাক করে বলল, এই মেয়ে, তোমাকে ডাকছে ওখানে। আচমকা হুমুর কথা চমকে ওঠে রদুষি। ভয়ও পেল কিছুটা, তবুও নিজেকে অকপটে সামলে নিল মেয়েটা। হুমুর দিকে কীরকম করে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। যা দেখে হুমু গটগট পায়ে ফের ফিরল উল্টো পথে। রদুষি কি বুঝে যেন মুচকি একটু হাসল। এরপর মাথায় চাপানো ওড়নাটা আরও একটু টেনে হুমুর পিছু নিল। দূর থেকে রদুষিকে দেখে হাসি হাসি মুখে এগিয়ে এলো আমেনা শেখ। আলগোছে নাত বইয়ের হাত ধরল পেঁচিয়ে।
এতে এতক্ষণে অজানা ভীত কমল রোদসীর। সে কৃতজ্ঞ চোখে তাকালো দাদির দিকে। এর মধ্যে দাদি রোদসীর কানে মুখ গুজে ফিসফিস করে শুধালো, শ্বশুরদের পা ছুঁয়ে সালাম করতে হয় জানো তো? রোদসী মাথা কাত করে হ্যাঁ বোঝালো। এই নিয়ম গ্রামে বসে সে বহুবার দেখেছে। তাদের গ্রামে এই নিয়মটা খুব চলে। খাবার খাওয়া শেষ করে সবেমাত্র উঠে দাঁড়িয়েছিল তারেক শেখ ও হুমায়ুন, দুই ভাই। তনুজা এঁটো থালাগুলো গোছগাছ করছে কাজের মেয়েটিকে সঙ্গে নিয়ে। আর হাসনাত সে এখনও খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন খাওয়া ছাড়া অন্য দিকে তার মনোযোগ নেই। এর মধ্যে রোদসী এলো। দাদির কথা মতো শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করলো হুমায়ুনকে। তারেক শেখের মুখভঙ্গিমা গম্ভীর হলেও হুমায়ুনের মুখে হাসি হাসি। পুত্রবধূর আচরণে যথেষ্ট খুশি মানুষটা। সে ত্রস্ত দাঁড়িয়ে থাকা রোদসীকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো মা? জি আলহামদুলিল্লাহ, ভালো। হুমায়ুন তাকে আবারও একটি চেয়ার দেখিয়ে বসতে বলল, কিন্তু রোদ বসল না। হুট করে ভীষণ অস্বস্তিতে মাথা নুয়ে নিল। আরও চোখে একবার হাসনাত ভাইকে দেখিয়ে নিল। তার মধ্যে তারেক শেখের গুরু গম্ভীর কণ্ঠ, নাম কি? রোদসী মৃদু কেঁপে উঠল আচমকা। আশেপাশে তাকালো। এর মধ্যে হুট করে হাসনাত ভাই এসে তার পাশে দাঁড়ালো। এতে যেন নীরবে ভরসা পেল রোদ। পরক্ষণে স্বাভাবিক ভঙ্গিতে জানালো, রোদসী। বাবার নাম? শ্বশুরের ফের প্রশ্নে ঢোক গেল রোদসী। মনে পড়ে গেল খালার বারণ। কি বলবে রোদ? চোরামুখে এদিক সেদিক চাইল বার কয়েক। তীব্র অস্বস্তি আর ভীতে যখন নাজেহাল অবস্থা মেয়েটার, ঠিক তখনই মুখ খুলল হাসনাত। সে ভাবলেশহীন কথাবার্তা। আপনি রোদকে চিনতে পারছেন না বাবা? কিন্তু মাধবী মামাকে তো চিনতেন। মাধবী? অনাকাঙ্ক্ষিতভাবে মাধবী নামটা শুনতে পেয়ে অমনি মুখভঙ্গিমা রুক্ষ হলো তারেক শেখের। মাধবী নামটার সঙ্গে জড়িত সেই ধামাচাপাময় অতীত কতগুলো বছর পর আরও একবার সামনে এলো। হুমায়ুন মাধবী নামটা শুনে আজও মাথা নুয়ে ফেলল। অদ্ভুত দৃষ্টিতে একবার রোদসীর মুখের দিকে তাকিয়ে জায়গা ছাড়ল দ্রুত। দাদির কপালেও অন্যরকম ভাঁজ পড়ল। তনুজার মুখটাও হঠাৎ শুকিয়ে এলো। তার এতক্ষণের ব্যস্ত হাতটাও সহসা স্থির হলো। অদ্ভুত এক ভয়ে বক্ষস্থল টনটন করে উঠল আচমকা। স্বামীর অতীত সম্পর্কে অবগত সে। পুরনো সেই নারীর নাম শুনলে আজও কেমন কেমন যেন লাগে। সেই নারীর সাথে যদিও তার স্বামীর কোনো সম্পর্ক নেই, তবুও নারী মন ঈর্ষা হয়। তনুজা তস্ত্র কাজ বাজ রেখে কান খাড়া করলো। নুয়ে পড়া রোদসীর দিকে আচমকা তাকালো। তার তাকানোর ধরন আলাদা। আগের মতন মমতা নেই, স্নেহ ভালোবাসাও ঘুণে ধরা। কেবল রয়েছে চাপা ঈর্ষা। মাধবীকে নিয়েও মনের মাঝে তৈরি হলো ক্ষোভ। নিজে তো সতীন হতে গিয়েও হয়নি, এবার কি তবে কলাকৌশলে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে শেখ বাড়িতে? তনুজার আজগুবি ভাবনা চিন্তার মাঝে তারেক শেখের হুঙ্কার, হাসনাত। বাবার হুঙ্কারে তার কিছু এলো গেল না, কিন্তু কেঁপে উঠল রোদসীর নড়বড়ে সত্তা। এ বুঝি তার দিকে ঝড় ধেয়ে এলো। ঝড়ের তীব্র তাণ্ডবে এলোমেলো হয়ে গেল সব। অজানা ত্রাসে বুক দূর দূর করছে মেয়েটার। ভয়ের তো চোখে মুখে বার কয়েক তাকালো আশেপাশে। শ্বশুরের দিকে চোখ পড়তেই তার সে ভয় আরও বাড়ল। গভীর থেকে গভীর হলো। মানুষটার চোখ দুটো রক্তিম, চোখ মুখ শক্ত। তার এই ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে মায়ের প্রতি তার আজও কত ক্ষোভ। রোদসী ফাঁকা ঢোক গেল। একটু একটু করে নিজেকে আড়াল করলো হাসনাত ভাইয়ের পেছনে। অস্বস্তিতে খামচে ধরল তার টি শার্ট। হাসনাত তাৎক্ষণিক তাকে নিজের পাশে দাঁড় করালো। কোনো কথাবার্তা ছাড়াই রোদসীর কোমল হাতখানা নিজের হাত দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ পর বাবার দিকে শান্ত চোখে তাকিয়ে শুধালো, বাবা শান্ত হন। এত উত্তেজিত হবার মতো তো কিছু ঘটেনি এখানে। বরফ শীতল কণ্ঠ হাসনাতের, কিন্তু বিপরীতে বাবার আগুন কণ্ঠ। তুমি আমাকে শান্ত হতে বলছো হাসনাত? শান্ত হতে বলছো? হ্যাঁ বলছি। হাসনাত, ক্লোজ ইউর মাউথ। পৃথিবীতে মাধবী নামটা আমার সবচেয়ে অপছন্দের। তুমি আমার ছেলে হয়েও জেনে বুঝে তারই মেয়েকে বিয়ে করলে? কি করে করলে? এই মেয়েকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করো হাসনাত, এক্ষুনি বিদায় করো। অসম্ভব। সে আমার কাজিন হলে এতক্ষণে সে বাড়ি থেকে বের করে দেওয়া যেত, কিন্তু সে এখন এই শেখ বাড়িরই বউ। বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার শিক্ষা আমি পাইনি। বাবা, আপনি যদি আমার বউকে বের করতে চান, তাহলে আপনি আগে আপনার বউকে বাড়ি থেকে বের করুন। ছোট আব্বুও তার বউকে বের করুক, তারপর আমিও আপনাদের দেখা দেখি আমার বউকেও এ বাড়ি থেকে বের করে দেব। ছেলের অদ্ভুত যুক্তি শুনে ক্রোধে বাক্যহারা হলেন তারেক শেখ। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা দাদিও কিছু একটা লক্ষ্য করে হাসলেন অল্প স্বল্প। আর রোদসী, তার কানের কাছে বারবার ভাসছে হাসনাত ভাইয়ের মুখে বলা আমার বউ শব্দটি। তীব্র অস্বস্তি আর ভয়ের মাঝে হঠাৎ যেন শান্তি শান্তি লাগছে। অমনি এতক্ষণে নিচু মাথাটা উঁচু করলো মেয়েটা। তোরা চোখে তাকালো হাসনাত ভাইয়ের তামাটে মুখটার দিকে, কখনো বা তার ধরে রাখা হাতটার দিকে। কিন্তু হাসনাত ভাই এই অবধি একবারও কিন্তু ফেরেনি তার দিকে। তবুও কি নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করছে। এতটুকুতে তৃপ্ত হলো রোদসীর ছোট্ট মন। তন্মধ্যে তারেক শেখের পুনরায় হুঙ্কার। ক্রোধের লোকটা দাঁত কিরমির করে আওড়ালেন, হাসনাত, হাসনাত, হাসনাত। এবার নাতের সামনে দাঁড়ালেন দাদি। নিজ ছেলেকে শক্ত কণ্ঠে শুধালো, তুমি চুপ করবে তারেক? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন?
মায়ের কথা থতমত খেয়ে গেলেন তারেক। সবার সামনে অপমানে মুখটা তামাটে হয়ে গেল। মা কি বলল? ভাষাহীনভাবে হয়ে তারেক অস্পষ্ট সুরে বলল, আম্মা তুমি এখান থেকে যাও তারেক, নিজের কাজ করো। ফের যেন নাতবউকে নিয়ে তোমাকে নাক গলাতে না দেখি। পুনরায় আম্মার হুমকি। ক্রোধে জ্বলে উঠল তারেক। মাকে সে ভীষণ সম্মান করে, আজও মাকে কিছু বলার সাহস হলো না। মুহূর্তে তার সব রাগ গিয়ে পড়ল ছোট্ট রদিশির দিকে। তার ইচ্ছে করছে মেয়েটাকে কষে কটা থাপ্পড় দিতে, কিন্তু আম্মা এখানে রয়েছে হাসনাত। সেসব কিছু করা গেল না। আচমকা হাতে ধরে রাখা এতক্ষণে জুসের গ্লাসটি মেঝেতে আছাড় মারল তারেক সাহেব। রদিশির দিকে অগ্নিচোখে একবার তাকিয়ে হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। উনি যেতেই ভিড় কমল। তনুজা চুপচাপ নিজের রুমে গেল। আমেনা শিখও আর দাঁড়ালো না, নুজাইফাকে দেখতে গেল। এত চিৎকার চেঁচামেচি শুনেও নুজাইফা এলো না এখানে। বউটা কি বেশি অসুস্থ? এটা ভেবেই উনি চলল উপরে। হুমুও ভারমুখী নিজের রুমে গেল। সবাই যেতেই রোদসীর হাতটা আচমকা ছেড়ে দিল হাসনাত। কথাবার্তা ছাড়াই সেও কোথাও একটা চলে গেল। কেবল বোকার মতো অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল রোদসী। শ্বশুরবাড়িতে আজ 3 দিন রোদসী। সেদিনের পর থেকে হাসনাত ভাইয়ের আচরণ আবারও ভিন্ন। মানুষটা এমন করছে এখন যেন রোদসীকে চেনেই না। এদিকে একটু মন খারাপ রোদসী। এক রুমে থেকেও তাদের দুজনের 5টা কথাও হয় না। যদিও হাসনাত ভাই থাকে তার বাইরের দুনিয়ায়। সারাদিন তো তার খোঁজই মিলে না। রাতে এসে নিজের সোফায় ঘুমিয়ে যায়। খাট বাদ দিয়ে যেন একমাত্র সঙ্গী এখন তার সেই সোফাটাই। মাঝে মধ্যে এটাকেই ঈর্ষা হয় রোদসীর। এই অদ্ভুত মানুষটাকে রোজ যত দেখে ততই অদ্ভুত লাগে। বুঝতে চেয়েও নিজেকে গুলিয়ে ফেলে বারংবার। মানুষটা আসলে কেমন? এমন কেন উনি? রোদসী তো তাকে বুঝতে চায়, কথা বলতে চায়, কিন্তু তার রকচটা মুখটা দেখলেই ভয় আড়ষ্ট হয়ে যায় মেয়েটা। গুলিয়ে ফেলে সব। এরপরও গভীর রাত অবধি জেগে থাকে মেয়েটা। মানুষটা কখন আসবে, কখন বলবে রোদ শোনো, সেই আশায়। তাছাড়া একটা রুমে ভয়ে ভয়ে ঘুমও আসে না। উফ, এ কি মুসিবত! এ শেষ কোথায়? এরপরও রোদসীর ভাবনা জুড়িয়ে একমাত্র হাসনাত ভাই। এছাড়া তার কোনো বাড়তি চাপ নেই, ভাবনা নেই। সেদিনের পর থেকে আর কোনো টালবাহানা করেনি তারেক শেখ। হুমায়ুন ও তারেক শেখের সামনেও আর একবারও পড়েনি রোদ। আড়ালে আড়ালে থেকেছে সবসময়। তাকে কদিন এভাবে থাকতে বলেছে নুজাইফা। তনুজাও অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু তার একমাত্র মেয়ে হুমুটা রোদসীকে দেখলেই নাক চোখ ঘুচিয়ে একাকার করে। রোদসী কী ভেবে যেন তার সামনেও সচরাচর আসে না। দাদির সঙ্গে তার খুব ভাব হয়েছে। এই তো আজ সকাল থেকে দাদির সঙ্গে রয়েছে রোদ। নাস্তা খাওয়ার পর থেকেই তাদের গল্প চলছে। এখন দুপুর, তবুও তাদের গল্প থামছে না। দুজন এখন বাগানবাড়িতে বসে আছে পাশাপাশি। কী যেন কথা চলছে। এর মধ্যে হুট করে দাদি জিজ্ঞেস করলো, পড়ালেখা করছো রোদ? করেছি, ম্যাট্রিক দিয়েছি এবার, এখনও ফলাফল প্রকাশ হয়নি, মৃদু কণ্ঠে জানালো রোদসী। দাদি আবারও জিজ্ঞেস করলো, ফিউচার নিয়ে কিছু ভাবছো? পড়তে চাও? রোদসী রিনরিন কণ্ঠে শুধালো,